আমি কেন একজন সিটিং প্রধান বিচারপতি হিসাবে দেশ ত্যাগ করলাম, বাধ্য হয়েছি। আমি প্রধান বিচারপতি হিসাবে থাকার পরে প্রথমে আইনের শাসন কায়েম করার জন্য চেষ্টা করলাম। আমি দেখলাম যে বিচার ব্যবস্থা কোনো মতেই চলছে না। সরকারের যেটা হলো আইন মন্ত্রণালয় এবং তখনকার আইন সচিব যে মৃত্যুবরণ করেছেন দুলাল, তার হস্তক্ষেপে আমি দেখলাম যে কোনো মতেই কোনো কিছুই করা যায় না। দেশের ৮০ থেকে ৯০% মামলা নিম্ন আদালতে হয়, দেশের গরিব জনসাধারণ, কিন্তু তারা বিচার পাচ্ছে না। দুর্নীতি, স্মাগলিং, বড় বড় মামলাগুলা ওই টেলিফোনে, মিনিস্ট্রি টেলিফোনে জামিন দিয়ে দিচ্ছে। আমি এটা কোনো মতে আটকাতে পারছি না। চিটগাং এর একটা ঘটনা হয়েছিল, ঢাকাতেও একটা ঘটনা হয়েছে, এটা নিয়ে প্রধানমন্ত্রীকে পর্যন্ত আমি আপত্তি করেছিলাম এবং কিছুই হয়নি। এর পরিবর্তে একজন বিচারক, সেই এডিশনাল ডিস্ট্রিক্ট জাজ, আমি তার নামটা বলতে পারছি না, ঢাকায় ছিল, সে প্রেসিডেন্টের কাছে একটা চিঠি পাঠায় যে আমাকে যাতে সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলের মাধ্যমে অপসারণ করার জন্য। একজন অধস্থন বিচারক প্রধান বিচারপতিকে এই চিঠি দিতে পারে, তাকে আমি সিরিয়াসলি নিলাম। আমি প্রেসিডেন্টকে বললাম, প্রাইম মিনিস্টারকে বললাম, আইনমন্ত্রীকে বললাম, কিন্তু তার বিরুদ্ধে কিছুই করা হয় নাই। সে এখনো বহাল তবিয়তে আছে। এই হলো বিচার ব্যবস্থার ছিল। আমি যখন কিছুই করতে পারলাম না, বাংলাদেশের জেলায় জেলায় আমি গিয়ে আমি আইনজীবী, বিচারক, পুলিশ এবং বর্ডার ফোর্স, সিকিউরিটি ফোর্স, যারা বর্ডার করে, তাদেরকে দেশের আইনের শাসন, তাদের কি করণীয়, কিরকম স্মাগলিং বন্ধ করতে হবে, এইগুলা নিয়ে বিভিন্ন গাইডলাইন দেওয়া আরম্ভ করলাম। এইটা একটা রং মেসেজ দেওয়া হলো, যেটা শেখ হাসিনা এটাকে উনি ভালোভাবে নেন নাই। যখন এইগুলা যখন এক্সট্রিম মুহূর্তে চলে গেল, যখন কোনো মতেই করা যাচ্ছিল না, তখন আপনাদের মনে থাকার কথা, আমি ডেটটা বলতে পারছি না, শেখ হাসিনা কাকরাইলে, যেটা এই বর্তমান জনতা অ্যাটাক করেছে, যে বিচারকদের যে মাল্টি স্টোরিড বিল্ডিং কাকরাইল মূলে হয়েছিল, সেইটা উদ্বোধনের জন্য শেখ হাসিনা আসছিলেন। আমি প্রথম সেখানে ওপেন পাবলিক মিটিংয়ে বললাম শেখ হাসিনাকে, আপনাকে ভুল বোঝানো হচ্ছে এবং দেশ এরকম চলতে পারে না। বিচার বিভাগের উপর হস্তক্ষেপ করলে এই দেশটা রসাতলে যাবে। আপনি অ্যাটলিস্ট নিম্ন আদালতের বিচারকদের ব্যাপারে আপনার হস্তক্ষেপ করাবেন না, তাহলে দেশে কেউ বিচার পাবে না। শেখ হাসিনা এত রাগান্বিত হলেন যে উনি তার বক্তৃতা স্বাভাবিকভাবে দিতে না পেরে হঠাৎ অনুষ্ঠান শেষে চলে গেলেন। এরপর থেকেই সরকারের সঙ্গে ট্যাগ অফ ওয়ার। এরপরেই হলো যে বিচারকদের সিনিয়র বিচারক, সুপ্রিম কোর্টের বিচারকদের সংসদের মাধ্যমে তাদের এই শাস্তিমূলক ব্যবস্থা এটা নেওয়া। এইটা প্রথমে উত্থাপন করলেন খায়রুল হক, সাবেক প্রধান বিচারপতি এবং আইন কমিশনের চেয়ারম্যান খায়রুল হক এবং সুরঞ্জিত সেনগুপ্ত। আমি এটা প্রবল বিরোধিতা করলাম। আমি একদিন একটা সেমিনারে, খায়রুল হক ছিলেন, সুরঞ্জিত সেনগুপ্ত ছিলেন জুডিশিয়াল ট্রেনিং ইনস্টিটিউটে, সেখানে আমি প্রবলভাবে বললাম এটা আমার দেশবদি থাকতে আমি এটা হতে দেব না। আমি বললাম, খায়রুল হক বলল এটা হবে, আমি বললাম এটা হতে পারে না। যে সংসদ, যারা, এটা হলো 2014 সালের সংসদের নির্বাচন, যেটা একতরফা, কোন অনির্বাচিত 153 বা 154 জন সংসদ, এবং তার মেজরিটি 60-70% সংসদ ছিলেন ব্যবসায়ী,
দুর্নীতিবাজ, স্মাগলার, তাদের কাছে যদি বিচারকদের ডিসিপ্লিনারি ব্যবস্থা চলে যায় এবং প্রত্যেকের বিরুদ্ধে এই রেভিনিউ ফাঁকি দেওয়া বা এই করা ক্রিমিনাল কেস, এইগুলা প্রত্যেকের বিরুদ্ধেই ছিল। আমি বললাম এদের কাছে যদি এই ক্ষমতা দেওয়া হয়, তারা টেলিফোন করে বলবে এই বিচারকের কাছে যে বিচার মামলা আছে সেটা বলবে যে আমার এটা একটু দেখা দেন, না হলে তার চরিত্র নিয়ে পার্লামেন্টে হইচই হবে, সে এম্বারাস ফিল করবে, সে হয়তো মামলাটা ছেড়ে দেবে। তখন দুর্নীতিবাজ তাদের একজনের মাধ্যমে মামলা নিয়ে মামলাটা শেষ করে দেবে, যেটা করেছিল আমার বিরুদ্ধে। আমাকে যখন দেশ ত্যাগ করার ঠিক আগে পার্লামেন্টে যেটা রুলস অফ প্রসিডিওর, পার্লামেন্টের প্রসিডিওর এবং সংবিধান এটা অ্যালাউ করে না, 1600 সংশোধনীর যে রায় আমি দেওয়া হল, এর বিরুদ্ধে পার্লামেন্টে 5.5 ঘন্টা ধরে আমার চরিত্র হনন করা হয়েছিল এবং শেখ হাসিনা অগ্রণী ভূমিকা পালন করেছে। আমার খুব কষ্ট হচ্ছে, মেধাশূন্য হলে কি হয়। আমার রাইটে আমি উল্লেখ করেছিলাম ফাউন্ডিং ফাদার্স, আমাদের সংবিধান, গণতন্ত্র, আইনের শাসন এবং মানবাধিকার রক্ষা করার জন্য যে সংবিধান ছিল, আমার ফাউন্ডিং ফাদার্সরা যারা করেছিল, সেটাকে ধূলিসাৎ করা হচ্ছে। পার্লামেন্টে দাঁড়িয়ে সংসদ সদস্যরা, এমনকি তুফাইল আহমদের মতো একজন উনি এর অর্থ না বুঝে ফাউন্ডিং ফাদার্স মানে শেখ মুজিবুর রহমানকে আমি অবমাননা করেছি। তারা ফাদার অব দি নেশন এবং ফাউন্ডিং ফাদার্সের মিনিংটার ডিফারেন্সটা বুঝতে পারেন না। এই বাংলাদেশ এইরকম চলছিল 2009 সাল থেকে। সরকার আমার সঙ্গে সহযোগিতা করে নাই। শেষ পর্যন্ত আমি 16তম সংশোধনী যখন বাতিল করলাম, কে বঙ্গভবনের রায়টা প্রকাশ করিনি। আমরা যারা 7 জন বিচারক ছিলাম, আমরা ইউনানিমাস সিদ্ধান্ত নিয়েছিলাম যে মনে মনে আমরা প্রকাশ করি নাই। আমি বললাম আমাদের সিদ্ধান্ত কি হবে এইটা আমরা সিদ্ধান্ত নিয়ে নেই শুনানি শেষ হওয়ার পরে, এরপরে রায়টা লিখে দেই, এইটাই হলো নিয়ম। কারণ হলো শুনানি হওয়ার পরেই এইটা সঙ্গে সঙ্গে যদি রায়টা প্রকাশ না করা হয়, তাহলে প্রধান বিচারপতি উনি বলেন CAB, কোর্ট অ্যাওয়েটস ভার্ডিক্ট, মানে পরে আমরা রায় প্রকাশ করব আলাপ আলোচনা করে। আব্দুল ওয়াহাব মিয়া সাবেক বিচারপতি আপিল বিভাগের, আমার সেকেন্ড ম্যান ছিল, উনি বললেন যে না, আমরা কোনো কিছু প্রকাশ করব না, বলে আমরা যেটা রায়টা আমরা লিখতে পারলাম না, ওয়াহাব মিয়ার আপত্তিতে। এরপরে আমাকে বঙ্গভবনে নিয়ে আমাকে একটা রুমে রাখা হয়। আমি তখন খুব আশ্চর্য হয়েছিলাম যে কি ব্যাপার, আমি প্রায় আধা ঘন্টা ওয়েট করলাম। আমি একবার চলে আসতে চেয়েছিলাম, এরপরে দেখা যায় আমাকে নিয়ে প্রেসিডেন্টের ভবনে গেলাম, প্রেসিডেন্টের রুমে। সেখানে গিয়ে দেখি প্রধানমন্ত্রী, আইনমন্ত্রী, অ্যাটর্নি জেনারেল এবং প্রেসিডেন্ট। আমি তাদেরকে দেখার পরেই আমি একেবারে যে বুঝতে পেরেছিলাম যে এখানে কোনো উদ্দেশ্যে এটা ডাকা হয়েছে। আমাকে শেখ হাসিনা বললে যে এই তত্ত্বাবধায়ক বলছি, সরি, এই 16তম সংশোধনী রায়টা সরকারের পক্ষে দিতে হবে। উনি প্রথম বলাই, আমি একটু থতমত হয়ে গেলাম, এটা কিরকম হতে পারে? একজন প্রধানমন্ত্রী প্রধান বিচারপতিকে তো বলতে পারেন না রায়ের আগের দিন। আমি সঙ্গে সঙ্গে আমি একেবারে নিস্তেজ হয়ে গেলাম। আমি বললাম যে এটা তো করা হয় না। এরপরে আমি একটু হয়ে গুছিয়ে নিয়ে আমি বললাম যে আপনি এটা কি কথা বলছেন, এটা তো হতে পারে না, এটা সম্ভব না, এটা কিরকম, তো অনৈতিক প্রস্তাব দিচ্ছেন আপনি। তখন বললো যে না, আপনি ইচ্ছা করলে দেবেন।
আমি বললাম আমি ইচ্ছা করলেও দিতে পারবো না। কারণ হলো কালকে আমরা কি রায় দেব এইটা আমি জানি না। আমরা 7 জন বিচারক কালকে সকালে আমরা বসবো। আমি প্রত্যেক বিচারককে বলেছিলাম সকাল 8টার সময় কোর্টে চলে আসার জন্য, আর 9টার সময় রায় প্রকাশ করা হবে। আমরা 1 ঘন্টা আলাপ আলোচনা তাদের মতামত নেওয়ার জন্য। আমি বললাম যে আমি মতামত দিলেও এরপরে তো আমি তো এটা রায় দিতে পারবো না। কারণ হলো আমার বাকি আরো 6 জন তারা তো আমার সঙ্গে রাজি নাও হতে পারে, না হয় তাহলে আমার মতামতের কোনো মূল্য থাকবে না। তখন প্রধানমন্ত্রী আমাকে বললেন যে আমরা শুধু আপনার রায়টাই চাই, আপনার অভিমত পেলে আপনি যদি আমাদের পক্ষে থাকেন বাকিটা আমরা সামলিয়ে নেব। আমি বললাম যে 7 জনের মধ্যে 6 জনও যদি সরকারের পক্ষে রায় দেয় থাকে, আমি একমাত্র বিচারক, এবং আমি এখানে বলে দিচ্ছি আমি একাই সরকারের বিরুদ্ধে দেব। আমি তখন প্রধানমন্ত্রীকে বললাম দেশের অবস্থা, দেশের আইন শৃঙ্খলার অবস্থা, মানবাধিকার লঙ্ঘনের অবস্থা, এই যে নিরপরাধ লোকজনকে জেলে রাখার ব্যবস্থা, নিম্ন আদালতে বিচার হচ্ছে না, সেখানে আইন মন্ত্রণালয় ঘন ঘন হস্তক্ষেপ করছে, দুর্নীতিবাজ, মাগলা, অস্ত্রধারী যারা অস্ত্র পাওয়া যাচ্ছে এরা জামিনে বাইরে যাচ্ছে, আমি কোনো পদক্ষেপ নিচ্ছি না। আমি আপনাকে আপত্তি করেছিলাম, তাকে করা হয়নি। আইন সচিবকে আমি বললাম তাকে সরিয়ে দেওয়ার জন্য, সেটাও করলেন না। এটা কোনো মতেই সম্ভব না। এরপরে আমি বললাম আপনার সংসদে যারা সদস্য আছেন এদের একাধিক ফৌজদারি মামলা বিচারাধীন, এরা হাজার হাজার কোটি টাকা ব্যাংক থেকে নিয়েছে এবং এইগুলা রিট ফাইল করে রিকভারিটা বন্ধ করে দিয়েছে। এইগুলা কোনো মতে রিকভারি হবে না, যার পরিপ্রেক্ষিতে আমি এটা অ্যালাউ করব না, আমি না বলে দিলাম। এরপরে আইনমন্ত্রী এবং অ্যাটর্নি জেনারেল তারা করলেন, তারা খুব হাতে পায়ে ধরে আমাকে করলেন যে আপনি এটা করবেন না, আপনি এটা করবেন না, আপনি করেন। এইটা এমন ভাবে গড়ালো মধ্যরাত্র পর্যন্ত, 12টার পর পর্যন্ত, সন্ধ্যার থেকে। আমি একসময় এক্সাইটেড হয়ে গেলাম। আমি বললাম এরকম তো চলতে পারে না। আমি প্রেসিডেন্ট আব্দুল হামিদ ছিলেন, তাকে বললাম আমি এখনই আপনার সঙ্গে আমি রেজিগনেশন দিচ্ছি। তারা দাঁড়িয়ে আমাকে হাতে পায়ে ধরে আমাকে রিকোয়েস্ট করলো আপনি এইটা করবেন না, এটা করলে আমাদের হবে, আপনি প্লিজ আপনার কথা উইথড্র করেন, আমরা আপনাকে আর প্রেস করব না, আপনাকে আর রিকোয়েস্ট করব না। এই করে প্রায় 12:30টার সময় আমাকে প্রধানমন্ত্রী বললেন এই প্রধান বিচারপতির গাড়িটা করার জন্য আমি থাকবো, উনাকে যাওয়ার ব্যবস্থা করে দেন। আমি চলে আসলাম। এরপরে আমি সারা রাত্র ঘুমাইনি। সারা রাত্র না ঘুমিয়ে আমি চিন্তা করলাম কি করা যায়। একটা জিনিস, এই পরিস্থিতিতে আমাকে একটাই করণীয় হলো, আমি রায় দেওয়ার নৈতিকতার প্রশ্ন আছে, আমাকে উইথড্র করতে হবে। এরপরেই আমি আবার চিন্তা করলাম যে আমি কি যদি উইথড্র করে ফেলি তাহলে কি হবে, বিচার ব্যবস্থার, বিচার বিভাগের কি হবে। কারণ আমার পরের একজন বিচারক ছাড়া আমার পরের যারা বিচারক ছিলেন, আমি বলি মোহাম্মদ আব্দুল ওয়াহাব মিয়া, সৈয়দ মাহমুদ হোসেন, ফয়াজ সিদ্দিকী, সৈয়দ ইমান আলী, হায়দার আলী, সে কিন্তু ভালো ছেলে, ভালো বিচারক, সে আমাকে টাইম টু টাইম আমাকে খবর দিয়েছে। এরা সবাই হলো তাদের নৈতিকতার প্রশ্ন, আমার ডাউট ছিল তারা এটা রায় সরকারের পক্ষে দিয়ে দেবে। তখন আমি করে আমি কোনো সিদ্ধান্ত না নিয়ে আমি সকালে 7টার দিকে আমি কোর্টে চলে আসলাম, ব্রেকফাস্ট না করে। নিয়ে 1 কাপ কফি খেয়ে আমি চিন্তা করলাম যে বিচারকরা আসার আগে আমাকে একটা সিদ্ধান্তে আসতে হবে। আমি করে আমি
কনফিডেন্ট ছিল আমি থাকলে বিচারকরা হবে, একসাথে নিয়ে নিতে পারবো, কিন্তু আমি না থাকলে কিন্তু এটা করা যাবে না। এরপরে করলাম আমি যদি উইথড্র করি তাহলে বিচার বিভাগ ধ্বংস হয়ে যাবে। তাই আমি সিদ্ধান্ত নিলাম না, আমাকে রায় দিতে হবে এবং আমি উইথড্র করব না। 8টার সময় একে একে সব বিচারকরা আসলেন। আমাদের একটা কনফারেন্স টেবিল আছে, কনফারেন্স আমার রুমের ওখানে, সেই কনফারেন্সে আমরা বসলাম, আমরা আলাপ করলাম। এখন এই প্রেক্ষিতে প্রথমে সবগুলা ফ্যাক্টস, মামলার রায়, মামলার ফ্যাক্টস কি, আর্গুমেন্ট, এইগুলা প্রধান বিচারপতি যে লিডার তাকে বলতে হয় সংক্ষিপ্ত আকারে। এরপরে আমি বিচারকদের বললাম যে আপনাদের মতামত কি। আমি আরেক, এটা সরকারের আপিল, এটা হবে বাতিল, এটা ডিসমিস করা হবে। নাজমুরা সুলতানাও এটা বললেন। কিন্তু সৈয়দ মাহমুদ হোসেন হঠাৎ বলে ফেললেন যে এটা হবে, সরকারের পক্ষে আমি দেব। আমি নিস্তেজ হয়ে গেলাম, কি ব্যাপার। এরপরে ফয়েজ সিদ্দিকী, তারা দুইজনেই প্রধান বিচারপতি হিসেবে রিটায়ার করেছেন, উনিও বললেন যে আমি সরকারের পক্ষে রায় দেব। তখন আমার বুঝতে অসুবিধা হয়নি যে আমি যাওয়ার আগে এই দুইজন বিচারককে বঙ্গভবনে দেওয়া হয়েছিল এবং তাদেরকে সরকার বাধ্য করেছে। এরপরে ইমান আলী উনি বলে আমি মাঝপথে রায় দেব, সেও একটু দুদুল্যমান অবস্থা। তখন আমি করলাম, বিশেষ করে সৈয়দ মাহমুদ হোসেন এবং ফয়েজ সিদ্দিকী, এই দুইজনকে যদি না করি, আমি জানি এই রায় যদি ইউনানিমাস রায় না হয় তাহলে বিচার বিভাগকে আটকানো যাবে না। যদি একজনও যদি ডিসেন্টিং জাজমেন্ট দেয় তাহলে এই রায়টা এই যে ছিল সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল, এটা বিলুপ্ত হয়ে যাবে, সরকার করে ফেলবে, এটা কার্যকরী করতে দেবে না। তখন আমি সৈয়দ মাহমুদ হোসেন এবং ফয়েজ সিদ্দিকীকে আমি বুঝানো আরম্ভ করলাম। আমি প্রথমে করলাম যে সৈয়দ মাহমুদ হোসেন, সে হলো একজন, বলতে গেলে একজন চামচার মতো, সে তার কোনো চরিত্র ছিল না। তো তাকে আমি বুঝানো আরম্ভ করলাম। আমি বললাম যে দেখো, আমি তো মাত্র 3 মাসের মতো তখন ছিল, আমি তো চলে যাব, তোমরাই তো প্রধান বিচারপতি হিসাবে এই বিচার বিভাগ নেবে। তোমরা জানো যে বিচার বিভাগ ওয়ার্ক করছে না, তোমরা যদি না থাকো, তোমরা যদি বিচার বিভাগকে রক্ষা না করো, তাহলে কোনো মতেই এইটা আর টিকানো যাবে না। তোমাদের জন্য, তোমাদের স্বার্থে আমি চাচ্ছি সরকারের এই আপিল খারিজ হবে। কোনো মতেই রাজি না। আমি জানি ফয়েজ সিদ্দিকীর একটু ইন্টিগ্রিটি আছে এবং তাকে আমি করতে পারবো। সৈয়দ মাহমুদ হোসেন, তাকেই আমার প্রবলেম। এরপরে আমি তাকে বুঝাতে 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 সে রাজি হয়ে গেল। সে রাজি হওয়ার পরে এরপরে আমি ফয়েজ সিদ্দিকীকে বললাম, স্যার তাহলে আপনি যদি রায় দেন তাহলে আমি রাজি আছি, আমিও দেব। তাহলে আমি ইমান আলীকে বললাম, না ঠিক আছে, তাহলে আমরা ইউনানিমাস রায় দেব। আমরা ইউনানিমাস রায় দিলাম। 9টার সময় কোর্টে উঠার কথা, আমরা এই আলাপ করতে করতে প্রায় 10টা বেজে গেল। কোর্ট রুমের সাউন্ড শোনা যাচ্ছিল। সেদিন ছিল সম্ভবত মঙ্গলবার এবং সেদিন ছিল ক্যাবিনেটের মিটিং। আমারও তো ক্যাবিনেটের মধ্যে কিছু লোক ছিলেন যারা খুবই সরকারের ক্যাবিনেটে ছিল, কিন্তু তারা কোনো মতে তারা একটা ন্যায় বিচার চাইতেন। আমার এক রিলায়েবল সোর্সে এটা খবর আসলো যে প্রধানমন্ত্রীকে ইউনানিমাস সিদ্ধান্ত এইটার আইনমন্ত্রী কানে কানে বলায় শেখ হাসিনা থমকে উঠলেন। ইউনানিমাস এটা কিরকম হতে পারে? অর্থাৎ হলো শেখ হাসিনা এটা ছিল, বিশ্বাস ছিল
তার দুইজন চামচা যাদেরকে পরে প্রধান বিচারপতি করেছেন, এরা হয়তো ডিসেন্টিং জাজমেন্ট দেবে। এই যে ইউনানিমাস রায় হলো, এইটাই হলো আমার কাজ। এরপরেই সরকার আমার বিরুদ্ধে প্রথমে খায়রুল হক সাহেব উনি প্রেস কনফারেন্স বললেন, প্রেস কনফারেন্সে আমাকে আমার ব্যক্তিগত চরিত্র নিয়ে উনি ধুলাই করলেন। এটা করার পরে এরপরে সরকারের মন্ত্রীরা ইয়ে করলেন। এরপরে তো সংসদে যেটা আলাপ হয়েছে এটা তো রেকর্ডেই পাওয়া যাবে। এই রায় যেদিন 3 সেপ্টেম্বর রায় হওয়ার সম্ভবত 7 দিনের মধ্যে নাজমুনারা সুলতানা রিটায়ার করবে। নাজমুনারা সুলতানা যেহেতু রিটায়ার করবে, আমি 7 দিন আছে, আমি রায়টা 3 দিনের মধ্যে 3 দিনেই প্রায় 400-500 পাতা আমি লিখে আমি এটা সার্কুলেট করে দিলাম, যাতে নাজমুনারা সুলতানার দস্তখত দেওয়ার জন্য। কারণ নাজমুনারা সুলতানাকে আমি রিটায়ারমেন্টের পরে রায় দস্তখত দিতে দেব না, এটাই হলো তখনকার আইন আমি করেছিলাম। এরপরে আমি দেখা গেল যে রায়টা আর সার্কুলেশনে দিয়ে দিলাম। আমাদের আপিল বিভাগের যেটা ইয়ে ছিল, যে রায় লিখবে সে 7 জন, বাকি 6 জন বিচারকের কাছে এটা সার্কুলেট করবে। তারা যদি কাউন্টার সাইন করে তাহলে রায়টা এরপরে ফাইনাল প্রিন্ট হয়ে প্রকাশিত হবে। আমি আমার রাইতে সবচেয়ে বেশি উল্লেখ করেছি যেটা নিম্ন আদালতের বিচারকদের ব্যাপারে, যেটা আমরা নিম্ন আদালতের বিচারে যেটা বিঘ্ন ঘটছে। আপনাকে আমি এই ব্যাপারে স্মরণ করিয়ে দিতে চাই যে নিম্ন আদালতের বিচারকদের ব্যাপারে 7টা নির্দেশনা দিয়েছিলেন আমাদের আপিল বিভাগ মাজদার হোসেনের মামলায়। এটা গত লতিফুর রহমান সাহেবের আমলে তত্ত্বাবধায়ক সরকারে যখন সৈয়দ ইশতাক আহমদ এবং যারা কয়েকজন ছিল, এরা কিন্তু তারা ইয়ে করেছিলেন এটা ইমপ্লিমেন্টেশন করার। তখন এটা ইমপ্লিমেন্টেশন করা যাচ্ছিল না, আমি এটা নিয়ে বলছিলাম এইটার ব্যাপারে। তখন আমি একটা জিনিস বঙ্গভবনে আমি ভুলে গিয়েছিলাম, একটা ইয়ে ছিল, প্রধানমন্ত্রীকে বললাম আমি শেষ পর্যন্ত, আপনি নিম্ন আদালতের বিচারকদের যে মাজদার হোসেনের মামলার রায়টা এইটা ইমপ্লিমেন্টেশন করে নেন ইন ফুল, তাহলে আমাদের সুপ্রিম কোর্টের বিচারকদের ব্যাপারে যেটা এটা আমি অন্য বিচারকদের সঙ্গে আলোচনা করে আমরা সিদ্ধান্ত নিতে পারি। কারণ হলো আমার বিশ্বাস ছিল নিম্ন আদালতের বিচারকরা সরকারের এক্সিকিউটিভ ব্রাঞ্চের আন্ডারে, কিন্তু সুপ্রিম কোর্ট কনস্টিটিউশন তাদেরকে একটা সেফগার্ড দিচ্ছে, যার পরিপ্রেক্ষিতে এইটাই ছিল প্রবলেম। আমি যখন সার্কুলেট করলাম, দেখি সার্কুলেশনে চলে আসে না বিচারকরা। দেখা যায় যে আমাকে সৈয়দ মাহমুদ হোসেন এবং আব্দুল ফয়েজ সিদ্দিকী তারা এসে বললেন, স্যার আমরা কিছু লিখব। হ্যাঁ, তোমরা যদি লিখতে সব লিখো। আমি তাদেরকে বললাম তোমরা যাই করো এইটার যাতে 7 দিনের মধ্যে, কিন্তু তারা 7 দিনের ভিতরে কিছু দিতে পারলে। সরকারের যেটা কারসাজি ছিল, এই বিচারকরা পরে তারা একটা রায়, প্রত্যেকে একটা রায় লিখলেন, বুঝলেন। ফয়েজ সিদ্দিকী এবং সৈয়দ মাহমুদ হোসেন তাদের রায়তে তারা বললেন আমার রায়ের মধ্যে নিম্ন আদালতের বিচারকদের ব্যাপারে উল্লেখ করাটা ঠিক হয়নি, এটা কোনো ইস্যু ছিল না। এখন আমি আপনাকে শুধু এটা বলছি, মাজদার হোসেন একটা কনস্টিটিউশনাল ম্যাটার যখন কোর্টে আছে, হাইয়েস্ট কোর্টে, তখন দেওয়ানি মামলার মতো কোনো ইস্যু বিচার্য বিষয়ে নির্ধারিত হয় না। কনস্টিটিউশনটা ওপেন থাকে। কনস্টিটিউশন অনুযায়ী আমরা যখন বিচার বিভাগের স্বাধীনতা থাকবে, তখন বিচার বিভাগ বলতে নিম্ন আদালত এবং উচ্চ আদালত, তারা একটা সিভিল মামলার মতো তারা রায় লেখলেন। তাদের এইটা লেখাই আপনার দেখবেন আব্দুল ওয়াহাব মিয়ায় তার সেও একটা বলতো, সে আমাকে বললো, স্যার তারা যখন আলাদা কিছু লিখেছেন তাহলে আমাকেও কয়েকটা কথা লিখতে দেন, তাহলে লেখাই। তখন সে বলল এই রায়টা লেখার কথা ছিল প্রধান বিচারপতি এবং উনি লিখেছেন,
কিন্তু যেহেতু আমার ব্রাদার জাজ দুইজনে কিছু লিখেছে, তাই আমাকেও কিছু অ্যাড করতে হলো। এটা ওয়াহাব মিয়ার রাইটে উল্লেখ আছে। এরপরে সৈয়দ মাহমুদ হোসেনও এইটা কি সরি ইমান আলীও বললেন মধ্যপন্থে চলে গেলেন। এইরকম করে সরকার পরে কারসাজি করে ম্যানিপুলেট করে এই রায়টাকে বিতর্কিত করার চেষ্টা করেছেন। কিন্তু মেইন রায় যে সংশোধনী 16তম সংশোধনী এটা যে বাতিল, এইটার মধ্যে সবাই ইয়ে ছিল, যার পরিপ্রেক্ষিতে এতে কোনো কিছু এসে যায় না। আমি যখন এইটা হলো, আমি কোর্টে গিয়ে এরপরেই আমি আমার বুঝলাম, যখন মন্ত্রীরা খায়রুল হক যখন মুখ খুললেন, এরপরে মন্ত্রীরা সংসদ সদস্যরা প্রত্যেকেই আমার বিরুদ্ধে সাংঘাতিক কথা বলা আরম্ভ হলো। এরপরে আমি দেখলাম যে আমার পক্ষে আর মনে হয় থাকা ঠিক হবে না, আমাকে রেজিগনেশন দিতে হবে। আমি গিয়ে কোর্টে গিয়ে আমার যতগুলা অর্ডার রায় টাই সবগুলা আমি শেষ করলাম। পরের দিন গিয়ে শেষ করলাম। এরপরেই দেখা গেল আমি এই কাজগুলা করছি, এর মধ্যেই ডিজিএফআই চিফ শফিউল আলম আমার প্রাইভেট সেক্রেটারি এসে বললো, স্যার ডিজিএফআই চিফ আমার সঙ্গে দেখা করতে চান কোর্টে। তখন আমি বললাম ঠিক আছে, আমি তাকে একটু বসাও, চাটা দেও, আমি আমার কিছু কাজ করছি, আমার রায় বা অর্ডারের মাঝখানে তো কিছু করা যায় না, অন্যমনস্ক হই। তাকে বসিয়ে রাখলো। এরপরে আমি আমার কিছু কাজ করে তাকে ডাকলাম। ডাকার পরে শফিউল আলম আমাকে বললেন যে স্যার, সে কিন্তু সিভিল ড্রেসে আসছিল। সে এসে বলল আমাকে, স্যার আমাকে শেখ হাসিনা পাঠিয়েছে, প্রধানমন্ত্রী, মাননীয় প্রধানমন্ত্রী, আপনাকে প্রধানমন্ত্রী। আমি বললাম যে আপনাকে প্রধানমন্ত্রী পাঠাবেন কেন, আপনি কে, আপনাকে কেন স্যার? এরপরে উনি বললেন, স্যার আমি এবং মাননীয় প্রধানমন্ত্রী এর মধ্যে কেউ নেই। আমি মাননীয় প্রধানমন্ত্রীর স্পোকস পারসন হিসেবে বলছি। আপনি যেটা মিন করছেন, আইনমন্ত্রী বা অ্যাটর্নি জেনারেল বা কেউ যদি মনে করেন কারো কোনো সে নেই, দেশের ব্যাপারে কোনো ব্যাপারে কারো কোনো সে নেই, এটা মাননীয় প্রধানমন্ত্রী আমাকে যা নির্দেশ দেন যে করেন আমি এটা পালন করি। উনি বললেন, স্যার আপনাকে রেজিগনেশন দিতে হবে এবং আপনাকে দেশ ছেড়ে যেতে হবে। এইটা কিন্তু আমি এই রায় দেওয়ার পরে আমি কিন্তু টোকিওতে গিয়েছিলাম একটা এশিয়া প্যাসিফিক অঞ্চলের প্রধান বিচারপতিদের সম্মেলনে যোগ দেওয়ার জন্য। সেখানে আমাকে টেলিফোন করে বলা হয় ডিজিএফআই একজন লোক আমি যাতে টোকিও থেকে দেশে না ফিরি। তখন আমি বললাম যে এটা হতেই পারে না স্যার, আমি চলে আসব। আমি সেখান থেকে সিঙ্গাপুর হয়ে যখন দেশে আসলাম, এয়ারপোর্টেই আমাকে সিভিল ড্রেসে আর্মি এসকর্ট করে আমার বাসায় নিয়ে আসলো। তাকে প্রথমেই আমাকে এয়ারপোর্ট থেকে বলা হলো, স্যার আপনার সঙ্গে আমরা এক কাপ কফি খাবো, আপনি 5 মিনিট আমাদেরকে সময় দেবেন। তখন আমি সোজা বললাম, ডোন্ট ক্রস ইয়োর লিমিট। আমি বলে সোজা চলে এসে আমি গাড়িতে উঠলাম। স্যার আপনার সাথে আমরা আসতে পারি? আমি বললাম আপনাদের কোনো দরকার নেই, আপনার সিকিউরিটির জন্য। তারা বলল, আমার কোনো সিকিউরিটি আপনাদের লাগবে না, আমার সিকিউরিটি আছে। এরপরে যখন আমি বাসায় ঢুকলাম, আমি দেখলাম যে আমি টোটালি কনফাইন্ড বাসায়। তো এর আগেই আমাকে আমার সেক্রেটারি বলছিল, স্যার আমার সুপ্রিম কোর্টের যেটা ছিল সিসিটিভি ক্যামেরার সব ফুটেজ তারা নিয়ে গিয়েছে এবং আর্মি যা বলছে স্যার আমাদের কিছু করণীয় ছিল না, সারা সুপ্রিম কোর্ট তারা দখল করে নিয়েছে, আপনাকে তারা যা বলছে এটাই করতে হবে, না হলে স্যার আপনি করবেন। এরপরে আমি যখন বাসায় আসলাম, বাসায় গিয়ে ওই যে কনফাইন্ড হলাম, আমি সেখান থেকে 7 দিনের জন্য
ছুটি নিলাম, একটু চিন্তা ভাবনা করি বলে প্রেসিডেন্টের কাছে আমি চিঠি দিলাম 7 দিনের জন্য আমি বিশ্রামের দরকার পড়ে। এইটা করার পরে হঠাৎ শফিউল আলম আমার বাসায় আসলেন, মিড নাইটে 2-3 বার আসলেন। আপনাকে দেশের বাইরে যেতে হবে, আবার আপনার যাবতীয় খরচ টরচ। আমি বললাম যে আমি যাব না, আমি কোনো মতেই দেশ ত্যাগ করব না। আমার এরপরে আমাকে করা হলো যে সে আমাকে বাধ্য করার জন্য আমার কিছু কাজের লোক ছিল আমার বাসায়, প্রধান বিচারপতির বাসভবন। আমার একটা লোক ছিল, তাকে গেটে ঢুকতে এই সিকিউরিটি এরা সিভিল ড্রেসে তাকে খুব অত্যাচার করলো, মারামারি করলো। আমি সাংঘাতিক কষ্ট পেলাম। আমি এটা সঙ্গে সঙ্গে আইনমন্ত্রীকে টেলিফোন করলাম, আইনমন্ত্রীকে বললাম যে আসেন তো আপনি। উনি চলে আসলেন। আমি বললাম যে এই ইকরামি কেন করছেন, জাস্ট এই শব্দ বললাম। কি হয়েছে স্যার? আমি বললাম এইরকম হয়েছে, আমার একজন কর্মচারীকে আমার গেইটে এইরকম এই মারধর করা, এটাকে তো প্রধান বিচারপতির গায়ে হাত তোলার মতো। স্যার আমি দেখছি বলে উনি চলে গেলে। এরপরে আমাকে করা হলো কি, আমাকে একটা মহল থেকে প্রচার করা হলো আমি অসুস্থ। পিজি হসপিটাল থেকে 2-3 জন ডাক্তার, কার্ডিওলজিস্ট, বিভিন্ন 2-3 ডিপার্টমেন্টের এরা আসতো, আমার সঙ্গে এসে বলতো আমাকে তারা কি সরকার পাঠিয়েছেন আমাকে চেক করবে। আমি বললাম যে আমার তো কোনো প্রবলেম নেই স্যার, আমাকে নির্দেশ দেওয়া হয়েছে, আমাদের এটা পালন করতে হবে। এই অবস্থায় এরকম কয়েকদিন চললো। এরপরে আমি নিঃশ্বাস নিতে পারছিলাম না, আমার দম বন্ধ হয়ে যাচ্ছিল। এর মধ্যে একদিন সকালে আমি একটা টেলিফোন পেলাম কি, আমার বিচারক আব্দুল ওহাব মিয়া, সে আমাকে টেলিফোন করলো যে আমার সাথে দেখা করবে অন্য বিচারকরা সহ। তখন আমি আই গট এ ব্যাড সেন্ট, খুব খারাপ একটা করলাম, একটা কনস্পিরেসি চলছে। তখন তারা আসলো 11টার দিকে, আমি আমার কাজকর্ম যেগুলা বাকি ছিল এইগুলা করছি। 11টার মধ্যে 11টা 11:30টার দিকে মনে হয় এরা আসলো। এরা সবাই মাথা নিচু করে, কেউ কথা বলছে না। তখন সবাই মাথা নিচু করে আব্দুল ওহাব মিয়া মেন করে বলছে, আমার মুখের দিকে তাকাতে পারছে না। দেখবেন যে অপরাধ করলে যা হয়, বলছে আমরা আপনাকে একটা কথা বলতে আসছি। হ্যাঁ বলো, কি বলতে চাও? সে বলছে কালকে আমাদেরকে বঙ্গভবনে প্রেসিডেন্ট ডেকেছিল ওখানে ডিনার করার জন্য। আপনারা খেয়াল করবেন যে দেখেন আমি সশরীরে ঢাকায় আছি, আমি প্রধান বিচারপতি, অন্য বিচারকদেরকে আব্দুল হামিদ ওই যে 3 তারিখে জেল হত্যা 75-এ যেরকম বঙ্গভবনে যে কনস্পিরেসি হত্যার জন্য, প্রধান বিচারপতির কনস্পিরেসিও এইরকম হয়েছিল বঙ্গভবনে। সেখানে আব্দুল হামিদ বলছেন যে প্রধান বিচারপতির বিরুদ্ধে গুরুতর অভিযোগ বলে কিছু উনাকে কাগজ দিয়েছেন, এটা ডিজিএফআই একটা ফাইল রেডি করেছে। তো এটা গুরুতর অভিযোগ, যার পরিপ্রেক্ষিতে আব্দুল ওহাব মিয়া বললেন আমরা করব, আমরা এইগুলা করে আমরা সিদ্ধান্ত নিয়েছি আমার বাসায় বসে যে আপনার সাথে আমরা কোর্টে আর বসবো না, এবং এই ব্যাপারে আমি হাইকোর্টের বিচারকদের সাথে যোগাযোগ করেছি, তারাও আপনাকে সহযোগিতা করবেন না। আমার পার নিচের মাটি যেমন, আমি নিস্তেজ হয়ে গেলাম, কারণ আমার ক্ষমতা হলো, আমার সবগুলাই হলো আমার বিচারকদের, সহকারী বিচারকদের। তারা যদি আমার সাথে না থাকে আমি কিছুই করতে পারবো না, আমার পক্ষে কিছুই করা সম্ভব না। এর পরের দিন আসবে রাশিয়ার প্রধান বিচারপতি, আমার ইনভাইটেশনে আমি রাশিয়া গিয়েছিলাম, সে করে আসবে। তখন
আমি মনে করলাম যে আমাকে তো একটা সিদ্ধান্ত নিতে হবে। এরপরে সেদিনেই যখন আমার বিচারকরা বলল, হাইকোর্টের বিচারকরা, তারা এর মধ্যে সরকার এবং প্রেসার দিয়ে তারা করেছে যে আমাকে একঘরে করে দেবে এবং আমার বিরুদ্ধে গুরুতর অভিযোগ বলছে, আমি মনে করলাম যে আমাকে একটা করতে হবে বলে তারা চলে গেল। এরপরে হঠাৎ খেয়াল হলো আমার বিরুদ্ধে তো কি অভিযোগ তো আমি জানি না, আমি কিছুই জানি না, তারা তো কিছুই বলে নাই। তখন আমি হায়দার আলী বিচারক, হায়দারকে টেলিফোন করলাম। আমি হায়দারকে বললাম যে হায়দার, তুমি বলো তো, তুমি তো ওই বিচারকদের সাথে আসছিলে, আমার বিরুদ্ধে অভিযোগ কি আমাকে বলো। ও, তারা কিন্তু আমার এখান থেকে ফিরে কিন্তু আব্দুল ওহাব মিয়ার বাসায় গিয়েছে। স্যার আমি তো ওখানেই আছি, আবার আমরা আলোচনা করছি। আচ্ছা তুমি বলো তো যে আমার বিরুদ্ধে অভিযোগ কি। স্যার আমি তো পড়ি নাই, আমি এখন পড়ছি। তখন সে আব্দুল ওহাব মিয়াকে বলে যে স্যারের বিরুদ্ধে অভিযোগ কি আমি একটু দেখি। স্যার কি কি, এই 25-30 পাতা বলছে, এইগুলা কি বিভিন্ন করা। আমি বললো কিছু, স্যার আমাকে পড়তে দিচ্ছেন আব্দুল ওহাব মিয়া। এরপরে তো জিনিসটা ক্লিয়ার হয়ে গেল, আমার বিরুদ্ধে গুরুতর অভিযোগ। আমি এরপরে রাত্রে যখন হলাম, মধ্যরাত্রে এই শফিউল আলম ডিজিএফআই চিফ আবার আসলেন, আবার আইসা বললেন যে স্যার আপনি কি যাবেন কিনা। আমি বললাম আমি যাব না। আমি দেখলাম যে আমার বিচারকরা আমাকে নাই, আমার কিছুই নেই, আমার নাই। আমি তখন চিন্তা করলাম আমাকে নিঃশ্বাস নিতে হলে, আমাকে করতে হলে আমি দেশ থেকে কিছুদিনের জন্য, কারণ আমি আমার বাসার থেকে বাইরে হতে পারছি না, চারদিকে আমি গৃহবন্দী হিসেবে 7-8 দিন 10 দিনের মতো আমি ছিলাম। এর পরের দিন আমি বললাম, আমি আমার সেক্রেটারিকে বললাম তুমি আমার ভিসার ব্যবস্থা করো। আমি বলাই ভিসার ব্যবস্থা করেন, অস্ট্রেলিয়াতে আমি যাব, বড় মেয়ের ওখানে। আমার আনিসুর রহমান, সে ওই একদিনের মধ্যেই সরকার তো সবগুলো ছিল, একদিনের মধ্যে করে তারা টিকিট সে নিয়ে আসলো। এরপরে আমি সিঙ্গাপুর হয়ে চলে গেলাম। আমাকে বাধ্য করা হয়েছিল, আমাকে টর্চার করা হয়েছিল, আমাকে রাত্রে ঘুমাতে পারতাম না। এই ডিজিএফআই চিফ এসে মধ্যরাত্রে এসে ঘুম ভেঙে আমাকে করতো, খুব অত্যাচার করতো। আমি মানসিক দিয়া, এরপরে আমার লাইন টাইন ইন্টারনেট কানেকশন সবগুলা কাট অফ করে দিয়েছিল। আমার পক্ষে আর কিছু করার উপায় ছিল না। আমার সঙ্গে 2 জন বিচারক এবং 2-1 জন আমাদের কমন সার্কেলের ফ্রেন্ড আসছিল, তাদেরকে মানে কি বলবো, শারীরিক মানসিক ভাবে তাকে দেখে। আমি যখন যাব প্রকাশিত হয়ে গেল, তখন এটা সরকার প্রচার করে দিয়েছে। একেবারে আমার সরকারি বাসভবনের গেইটের সামনে পিছনে আর একেবারে মানুষজন, সাংবাদিক, একেবারে প্যাকটা। তখন আমি দেখলাম আমাকে তো একটা কথা বলতে হবে, আমাকে তো এত লোকজন, আমাকে তো এরপরে আমার কথাও শুনবে না। তখন আমি আমার সেক্রেটারিকে আমি কল করলাম, সেক্রেটারিকে বললাম যে তুমি একটু আসো। তাকে আমি বাংলায় আমি বললাম, এ সত্য 2 লাইন না 3 লাইন। আমি বললাম যে এই অস্বস্তিকর অবস্থা থেকে বাহির হওয়ার জন্য, আমি একটু নিঃশ্বাস নেওয়ার জন্য আমি কয়েকদিনের জন্য বাইরে যাচ্ছি, আমি আবার ফিরে আসবো, আমি অসুস্থ না, আমি ঠিক আছি। এইটা বলার সাথে সাথে আমি এয়ারপোর্টে যাওয়ার পরেই আমার কাছে খবর আসলো, সেদিন রাত্রেই সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে আব্দুল ওহাব মিয়া করেছেন কি, আমার বিরুদ্ধে গুরুতর নৈতিকতার এই অনেকগুলা অভিযোগ আছে, এই কারণে উনি দেশ ছাড়তে বাধ্য হয়েছেন, এই সেই ওয়েবসাইটে দিয়ে দিবেন। আমি যে দুর্নীতি করেছি বা করেছি আজ পর্যন্ত আমি এখনো জানি না, এবং সরকার এত বছর, প্রায় 5-6 বছর হয়ে গেল, এখনো আমার বিরুদ্ধে কোনো দুর্নীতির কোনো অভিযোগ বা কোনো টাকা পয়সার কোনো কিছুই